সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, ডাক্তার জাহিদুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। জাহেদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম হচ্ছে লন্ডভন্ড অনেক এলাকা, ইরানি মিসাইল বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল, পাল্টাপাল্টি হামলা চলছে, দেশে ফিরছেন তারেক রহমান। ইত্তেফাক, দুই দেশই ধ্বংস ও বিপর্যয়ের চিত্র, এই মুহূর্তে তারিখ নয়, ভোট যখনই হোক প্রস্তুত ইসি। মানবজমিন, মরিয়া ইরান, তছনছ ইসরায়েল, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর। সমকাল হামলার জবাবে হামলা চলছে, ক্ষয়ক্ষতি বাড়ছে। সাকিবের সঙ্গে দেখা হলে অবশ্যই বিষয়টি জানতে চাইব। কালের কণ্ঠ, ব্যবসা বিনিয়োগে কেন গতি ফেরানো জরুরি। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই। আমার দেশ ইসলামী দলের নানা সমীকরণ, টিউলিপের মাছের খামার নিয়ে কৌতূহল। কালবেলা ইসরায়েলের আকাশ সুরক্ষা ভেঙে দিয়েছে ইরান, দুর্ভোগের শেষ নেই বিচার প্রার্থীদের। দেশ রূপান্তর, আওয়ামী লীগের গোপন প্রস্তুতি, ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সময়ের আলো, তীব্র হচ্ছে সংঘাত, পাচারের অর্থ ফেরাতে জোরদার প্রচেষ্টা। খবরের কাগজ, ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েল, নির্বাচনের সময় নিয়ে বিবৃতি প্রস্তুত হয় দুদিন আগেই। দিনকাল, ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। আলোকিত বাংলাদেশ, তেল আবিব, হাইফা, জেরুজালেম, তছনছ, সেই তিন সিইসি কেমন আছেন, কোথায় আছেন। পরতোয়া সরকারের ক্লিয়ারেন্স পেলেই নির্বাচনের তারিখ ঘোষণা, ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, দিশাহারা ইসরায়েল। আজকে দিনের খবর, বিশ্ব মিডিয়াতেও একই অবস্থা, বাংলাদেশের মিডিয়াতেও সব শিরোনামে ইরান এবং ইসরায়েলের এখন যে পাল্টাপাল্টি এবং যুদ্ধ পরিস্থিতি, এবং যুদ্ধ পরিস্থিতি নয়, যুদ্ধ বলা যায়। এই অবস্থায় তো ধ্বংসযজ্ঞ দুই দিক থেকেই খুব বেশি কি হচ্ছে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর আসছে ইসরায়েল কিছুটা তছনছ হয়েছে। মানে তছনছ বাংলাদেশের মিডিয়াতে লেখা হচ্ছে, আমি ঠিক এই শব্দটা এভাবে বলবো না, কারণ এখন হচ্ছে কি, আমাদের মিডিয়ার হেডলাইন নিয়েও একটা আলাপ করতে পারি যে আমাদের এক ধরনের পপুলিজম তৈরি হয়েছে। যেমন ধরুন, যৌক্তিক কারণে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ক্ষোভ আছে, এবং ইরান যেহেতু একটা মুসলিম কান্ট্রির সাথে একটা জায়নিস্ট, মানে আমরা ইহুদি বলবো না, আমাদের একটা অদ্ভুত সংকট আছে, আমি এটা একটু বলে রাখা জরুরি। বেশ কিছু মানুষজন এবং বিশেষ করে আমাদের ইভেন ধর্মগুরু যারা ওয়াজ করেন, তারাও ইহুদি শব্দটা ব্যবহার করেন। মানে আমাদের তো আসলে সারা পৃথিবীতে ইহুদিদের বিষয়ে কোনো রকম কোনো নেগেটিভ অ্যাটিটিউড থাকার কারণ ছিল না। সমস্যা হচ্ছে জায়নিজম, জুডাইজম আর জায়নিজম তো একই জিনিস না। আমাদের সমাজে কিন্তু এই জিনিসটার মানে বিভেদটা আমরা অনেকে বুঝি না। জুডাইজম একটা ধর্মীয় একটা ইস্যু, যে কেউ এই ধর্ম পালন করতে পারে, কিন্তু জায়নিজমের বিরুদ্ধে তীব্র কথা আছে। সো আমাদের সমাজে কিছু কিছু মন্তব্যকে এক ধরনের অ্যান্টিসেমিটিক হিসাবে বলা যেতে পারে। যাই হোক, ইসরায়েল দেশটার প্রতি, এবং বিশেষ করে বর্তমান যিনি প্রাইম মিনিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি যা করছেন, বিশেষ করে গাজাকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, যেভাবে বিভৎস মানবাধিকার লঙ্ঘন করেছেন, যুদ্ধাপরাধ করেছেন, নট অনলি দ্যাট, উনি তো আইসিসি দ্বারা অ্যাকিউজড হয়েছেন। তো সেই প্রেক্ষাপটে মানুষের খুবই মনোযোগ আছে, এবং আমি মনে করি সংবাদপত্রগুলো এক ধরনের পপুলিজমের দিকে গেছেন। এখন প্রশ্নটা হচ্ছে কি, একেবারে কিছু হয়নি? উত্তর হচ্ছে অনেক কিছু হয়েছে। ইরান তার বেশ কিছু মিসাইল ইসরায়েলের মাটিতে ল্যান্ড করাতে পেরেছে, এটা খুবই জরুরি ব্যাপার টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি। কারণ হচ্ছে, ইরান যখন তার মাটি থেকে, যেহেতু ইরানের সাথে ইসরায়েলের এখন মানে ইসরায়েলের কোনো সীমান্ত নাই, এবং একটা সময় ইরানের কিন্তু অন্য একটা শক্তি ছিল, তার প্রক্সিস ছিল, লেবাননে হেজবুল্লাহ ছিল, তারপরে গাজাতে হামাস ছিল, ইয়েমেনে হুতিরা ছিল। এখন হামাস যদি শক্তিশালী থাকতো, ইসরায়েলের উপর আরো বেশি অ্যাটাক কিন্তু করানো সম্ভব ছিল। প্রচুর রকেট আছে। হেজবুল্লাহ তো বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া ছিল, নন স্টেট মিলিশিয়া, সেটাও ধ্বংস হয়ে গেছে। ইনফ্যাক্ট ইরান যে অ্যাটাক হবে বোঝা যাচ্ছিল, কারণ ইরানের প্রক্সিগুলোকে কিন্তু আগের ডানা ছেটে দেওয়ার মতো শেষ করে ফেলা হলো। তো ফলে ইরান তার মাটি থেকে যখন অ্যাটাক করছে, তিন ধরনের জিনিস দেশে অ্যাটাক করছে। একটা হলো ড্রোন যাচ্ছে, ইরানের শাহেদ ড্রোন কিন্তু আমরা দেখেছি ইভেন রাশিয়াও ব্যবহার করেছে। তো ড্রোন ব্যবহার করেছে, ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এখন যেটা হয়, অনেক দূর থেকে যখন এগুলো যাচ্ছে, ইরানের আক্রমণের ক্ষেত্রে আমেরিকা দাবি করছে যে তারা কোনো সাহায্য করেনি, কিন্তু ডিফেন্সে তো কাজ করছে। মিডল ইস্টে অনেকগুলো আমেরিকান ঘাঁটি আছে,
এমনকি তাদের ওই যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আছে, এবং জর্ডান, তারা কিন্তু অনেকগুলো মিসাইল ডাউন করেছে। তার মানে ইরান যে পরিমাণ মিসাইল লঞ্চ করে তার ছোট একটা পার্সেন্টেজ ইসরায়েলের আকাশে যায়। ইসরায়েলের আকাশে যাওয়ার পর ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্ভবত পৃথিবীর শ্রেষ্ঠতমই বলে কেউ কেউ। মানে তার অ্যারো লং রেঞ্জ যেটা, তার স্মলার রেঞ্জ আয়রন ডোম মিলে দেখবো আমরা যে প্রায়গুলো ওখানে যদি ভিডিওটা দেখি আমরা দেখবো যে আকাশেই প্রচুর বিস্ফোরণ হচ্ছে, সেগুলো ইন্টারসেপ্টেড হচ্ছে। সব ছাপিয়ে তারপরও বেশ কিছু টার্গেট সে মাটিতে যেতে পেরেছে এবং বেশ কিছু এলাকায় ধ্বংসযজ্ঞ হয়েছে। সো এই পার্সপেক্টিভে এটা অনেক বড় অর্জনও, এটা ছোট অর্জন না। একেবারে ধ্বংস হয়ে গেছে খুব বেশি, নট নেসেসারিলি অনেক বেশি কিছু হয়েছে তা না। আর ক্যাজুয়ালিটি কম হয়েছে কারণ ইসরায়েল যথেষ্ট প্রস্তুত ছিল, তার জনগণকে সে যখনই অ্যাটাকের পরিস্থিতি হয় সে বাংকারের মধ্যে চলে যায়। সো মৃত্যু বা হতাহত খুব বেশি না। কিন্তু তেল আভিভের মাটিতে, তেল আভিভের সাবার্ভে, হাইফাতে এই যে অ্যাটাক করা গেল, এখন প্রশ্ন এরকম হয়, একটু খেয়াল করি আমরা। তার মানে ইরান তার কিছু ব্যালিস্টিক মিসাইল এবং বলা হচ্ছে কিছু হাইপারসনিক মিসাইলও ইরান এবার ব্যবহার করেছে। যদি ইসরায়েলের মাটি পর্যন্ত পৌঁছে দিতে পারে, যদি তার একটা নিউক্লিয়ার ওয়েপন থাকে, তার মানে ইরান কিন্তু এই সক্ষমতাটা দেখাতে পারলো, আমি ইরানে বসে তোমার মাটিতে যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে আমি পৌঁছে দিতে পারবো। সো এটা কিন্তু ইসরায়েলের লোকজনকে ভবিষ্যতে ভীত করবে। কিন্তু এই যুদ্ধ কি অনিবার্য ছিল? অনিবার্য ছিল নেতানিয়াহুর জন্য। মানে একটা ব্যক্তি কিভাবে তার স্বার্থে ইভেন একটা তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি করার পরিস্থিতি তৈরি করতে পারে, বেনিয়ামিন নেতানিয়াহু তার একটা উদাহরণ। উনি গাজায় হামলা করলেন কেন? হ্যাঁ, হামাস একটা বিভৎস অ্যাটাক করেছিল, কিন্তু উনি গাজায় অ্যাটাক করেছেন কেন? কারণ নেতানিয়াহু যখন এ দফায় ক্ষমতায় আসেন তার আগে তার বিরুদ্ধে আগের দফায় প্রাইম মিনিস্টার থাকাকালীন সময়ে তার করাপশন, তার ফ্রড, এগুলো নিয়ে মামলা হয়েছে, তদন্ত হয়েছে, বিচার কাজ শুরু হয়েছে। আমরা অনেকে হয়তো জানি না ইসরায়েল একটা মানে তার বাইরে তার অ্যাটিটিউড, প্যালেস্টিনিয়ানদের প্রতি অ্যাটিটিউড বিভৎস, কিন্তু ইসরায়েলের ডেমোক্রেসি কিন্তু অত্যন্ত স্ট্রং। আমরা অনেকেই জানি না ইসরায়েলের জুডিশিয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ জুডিশিয়ারিগুলোর একটা, অনেকেই জানবো না। এই জুন মাসেও কিন্তু নেতানিয়াহুর মামলার হিয়ারিং হয়েছে। উনি যদি প্রাইম মিনিস্টার না থাকেন, লোয়ার কোর্টের রায়ের পরে উনি জেলে যেতেন। উনি প্রাইম মিনিস্টার থাকলে আপার জুডিশিয়ারি সুপ্রিম কোর্টে শেষ হওয়ার পর্যন্ত ওনাকে জেলে যেতে হবে না যদি উনি অপরাধী থেকে যান। সো ওনাকে অ্যাট এনি কস্ট একটা যুদ্ধ পরিস্থিতি বজায় রেখে, সেটা কখনো গাজাতে হামাসের সাথে হোক, এখন ইরানের সাথে হোক, তাকে এটা করতে হবে। নাম্বার 2, উনি কিন্তু আইসিসিতে অ্যাকিউজড আছেন। সো উনি যখনই প্রাইম মিনিস্টার থাকবেন ওনার কিন্তু অনেক বিপদে সে হাজির হবে। নাম্বার 2 হচ্ছে উনি জনপ্রিয়তা খানিকটা অর্জন করার চেষ্টা করছেন। উনি বলার চেষ্টা করছেন উনি ইরানে অ্যাটাক করছেন, ইরানের নিউক্লিয়ার যে ক্যাপাবিলিটি সেটা ধ্বংস করছেন, ইরান কিন্তু আমার বিপদ করবে। এখানে একটু বলে রাখা ভালো, ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ধ্বংস করার সাধ্য ইসরায়েল তো বটে, আমেরিকারও নেই। আপনি গ্রাউন্ড অ্যাটাক না করে এটা পারবেন না। কেন? ইরানে ধরুন যে নাতানজ যে নিউক্লিয়ার সাইট, মানে ওখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, সেটাকে যে অ্যাটাক করে সারফেসটা ধ্বংস করেছে, এটা করা যায়, তার সেই প্রযুক্তি আছে। কিন্তু ইরানের সবচেয়ে সফিস্টিকেটেড পার্ট, যেখানে সেন্ট্রিফিউজ থাকে, যেখানে ইউরেনিয়াম পরিশোধিত হয়, সেটা 800 মিটার নিচে। এখন ইসরায়েলের বাংকার ব্লাস্টার বোমা আছে যে BU-72 আমেরিকা, এটা পৃথিবীতেই সবচেয়ে সেরা, কিন্তু এটা মাটির নিচে 150 ফুট যেতে পারে। 150 ফুট মানে 50 মিটারও না, আর 800 মিটার নিচে। সো আপনার কোনোভাবেই আসলে ওর যে সফিস্টিকেটেড সবচেয়ে যে জায়গাটা ধ্বংস করা সম্ভব না, সোজা সাপটা কথা। কিন্তু উনি একটা পপুলিস্ট অ্যাটিটিউড নিলেন, এবং এটা ইরানের করতেই হতো, কারণ 81 সালে ইরাক তার সারফেসে থাকা নিউক্লিয়ার যে এনরিচমেন্ট ফ্যাসিলিটি, এটা কিন্তু ইসরায়েল একইভাবে ধ্বংস করে দিয়েছে। ফলে ইরান তো জানে ইসরায়েল কোনোদিন অ্যাটাক করতে পারে, সেই ব্যবস্থা করেছে। কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করেছে এগুলো বলার মাধ্যমে তার জনগণের, বিশেষ করে রাইটিস্ট জনগণকে তার পক্ষে আনা যায় কিনা সেই চেষ্টা তিনি করতে গেছেন, যে আমি এটা করছি। প্লাস এখানে একটা কথা একটু বলে রাখা ভালো, ইসরায়েল একটা অবিশ্বাস্য সাকসেস আছে। আমি এই বোমা দিয়ে ওইটা ধ্বংস করেছে সেটা ধ্বংস করেছে তা না। প্রথম দিনের স্ট্রাইকে তারা ইরানের জয়েন্ট চিফ অফ স্টাফ IRGC যে টার্গেটেড কিলিং, মানে কি পরিমাণ ইন্টেলিজেন্স তার আছে এবং কি পরিমাণ প্রিসিশন অ্যাটাক করার ক্ষমতা আছে। একটা ছবি পাওয়া যায়, একটা অ্যাপার্টমেন্টের ওয়াল দিয়ে একটা মিসাইল ঢুকছে, একটা ছোট্ট হোল আছে। ইট ওয়াজ দ্যাট প্রিসাইজ, মানে তাদের টার্গেট ইনফরমেশন এবং সেটাকে এক্সিকিউট করার প্রিসাইজ যে জায়গাটা আছে সেটা মানে ইরানের ভিতরেই তাদের আছে। এবং এটা একটা কারণও আমি বলতে পারি, ইরান কিন্তু খুবই ডিভাইডেড সোসাইটি,
মানে ইরানে তো আসলে আমরা অনেকে মনে করি ইরানে খুব গণতন্ত্র আছে, এটা খুব বাজে কথা। আমি দেখলাম যে অনেকে লিখছেন যে ইরানে তো ফেয়ার ইলেকশন হয়, হুইচ ইজ রাইট। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু খুবই ফেয়ার, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে যে কেউ প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না। ওখানে যে কেউ প্রেসিডেন্ট হিসাবে তার প্রার্থিতা জানাবেন, এরপর আমাদের একটা গার্ডিয়ান কাউন্সিল আছে, মূলত এই বিভিন্ন ধর্মগুরুরা মিলে তারা সার্টিফিকেট দিতে হবে যে এই কয়জন নির্বাচন করতে পারবে, তারা সেই রকম একটা সার্টিফিকেট দেয়, ওই কয়জন নির্বাচন করতে পারে। সুতরাং যে কেউ চাইলেও, আমি একটা বিখ্যাত ফিল্ম মেকারের কথা বলি, জাফর পানাহি, খুবই ফেমাস ফিল্ম মেকার, ভীষণ রকম তিনি অত্যাচারিত হয়েছেন। ধরুন জাফর পানাহি যদি মনে করতেন যে আমি ইলেকশন করতে চাই, উনি ইলেকশন করতে পারতেন? উত্তর হচ্ছে না। তো পরের নির্বাচনটা যখন এই যে এই 3 জন বা 4 জন পার্টিসিপেট করবে, এই 4 জনের নির্বাচনটা ফেয়ার হয়। ফলে যেটা হয়েছে, আপনি তো আসলে দিনের শেষে একটা ডিক্টেটর, তার বিরুদ্ধে প্রচুর মানুষ আছে, এবং আমি ধারণা করি ইসরায়েল ওই মানুষগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয়, ফেয়ার গণতন্ত্র যদি থাকে, যে দলটা হেরে যায়, যে ব্যক্তি হেরে যায়, তিনিও যে জিতে যায় তাকে ওন করেন, কারণ তিনি একটা ফেয়ার কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন, উনি ওন করেন। কিন্তু ইরানের এই সরকারকে ওন করে না এরকম অসংখ্য মানুষ আছে। আমার মনে আছে যে মেয়েটা মাসা আমিনি সম্ভবত নাম, তারকে পুলিশের নির্যাতন নিয়ে কি বিভৎস পরিস্থিতি ইরানে তৈরি হয়েছিল। কিন্তু বিশ্ব পরিস্থিতি তো অন্যরকম পাল্টে যাচ্ছে না? নিশ্চয়ই। এবং আমরা আসলে কোনো একদিন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আমরা সম্ভবত এটাকেও তৃতীয় বিশ্বযুদ্ধের পার্ট হিসাবে দেব। মানে তৃতীয় বিশ্বযুদ্ধ কোনো একদিন ঘোষণা করে অল আউট যুদ্ধ শুরু হয়ে যায় না। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পোল্যান্ড অ্যাটাকের পর যা যা হয়েছে, ফ্রান্স এবং ব্রিটেন যুদ্ধ ঘোষণাকে স্টার্টিং পয়েন্ট ধরে। অনেকে বলে যে জাপানের মাঞ্চুরিয়াতে অ্যাটাক করাটাও ইজ এ পার্ট অফ, এটা আরও 3 বছর আগের ঘটনা, এটা পার্ট অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো অনেকে বলছে, এমনকি রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেটাকেও এটার পার্ট বলা হচ্ছে। ভারত পাকিস্তানের খুব সংক্ষিপ্ত হলেও একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, এবং পরস্পরের মাটিতে এই এক্সটেন্সিভ লেভেলের অ্যাটাক তো আর আগে করে নেই। সো পৃথিবী কিন্তু খুবই ভলেটাইল একটা অবস্থায় যাচ্ছে, এবং আমি মনে করি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি যে ধরনের ওয়ার্ল্ড অর্ডার দাঁড়িয়েছিল আমেরিকার নেতৃত্বাধীন, কিছুদিন সোভিয়েত ইউনিয়ন সেটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে, পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একচ্ছত্র আমেরিকান ডমিনেন্স ছিল, এখন আদার পাওয়ার্স তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, এবং যে আলাপটা হচ্ছে একচ্ছত্রভাবে কারো হাতে যাওয়ার আগে এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হবে, পৃথিবীতে বিভিন্ন রকম পাওয়ার থাকবে, তার এরিয়া অফ ইনফ্লুয়েন্স থাকবে, এবং এই সময়টার মধ্যে আমরা খুবই টার্ময়েলের মধ্যে দিয়ে যাব। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের পরে বাংলাদেশের পরিস্থিতিটা কি, বাংলাদেশের প্রভাব কতটা পড়বে? আমরা প্রাথমিকভাবে যদি এই যুদ্ধটা খুব বেশি এসকালেট না করে, আমাদের খুব বেশি প্রভাব নেই। এখন মানে কি হতে পারে সামনে, যেমন ধরুন আমরা এই যে বললাম যে ইরান আসলে এই কতদিনে অ্যাটাক করতে পারবে, এটা খুব বেশি দিন না, কারণ ইরান এই পরিমাণ, ধরুন 10টা মিসাইল ইসরায়েলের মাটিতে ফেলার জন্য তার 100-এর বেশি মিসাইল হতে লঞ্চ করতে হয়, 150-200 হতে পারে। সো ব্যালিস্টিক মিসাইল ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং এটা মোটামুটি মিড রেঞ্জ মিসাইল, এটা খুব শর্ট রেঞ্জও না। ও যদি কাছাকাছি দেশ হতো অনেক কিছু করতে পারতো। তো ওর স্টক পাইল তো আর অত নাই, বলা হচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা 1000-2 হতে পারে। সো খুব বেশি দিন পারবে না। আচ্ছা, আরেকটা প্রবাবিলিটি বলছে যেটা হলে আমাদের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ইরান যে হরমুজ স্ট্রেইট আছে, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি তেল পরিবহন হয়, এটা বন্ধ করার চেষ্টা করবে কিনা। এটা করে ইরানেরও ক্ষতি আছে, সম্ভবত সেটা করবে। যদি ওখানে কোনো ঝামেলা হয় এবং যুদ্ধটা লম্বা সময় ধরে চলে, অথবা ইরান যদি যুদ্ধটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমেরিকান বেসে অ্যাটাক করে, ওরা মুখে বলেছে, কিন্তু আমার মনে হয় না এই বোকামি করবে, কারণ এটা হলো আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াবে। ইসরায়েল চাইছে এটা সম্ভবত যে ও কিছু এটাকে সরানোর চেষ্টা করুক। সো আমি মনে করি না খুব বেশি এসকালেট করবে, সম্ভাবনা কম। তো সেটা যদি হয়, আর মধ্যপ্রাচ্যে যদি অনেক বেশি অস্থিরতা তৈরি হয়ে যায়, তাহলে তো তেলের দাম রাতারাতি বেড়ে যাবে, এবং যদি একটু দীর্ঘস্থায়ী হয় সেখানে মন্দাবস্থা তৈরি হবে। আমাদের যে কর্মীরা ওখানে কাজ করে, অর্থনৈতিক মন্দা হলে তাদের অনেকে ফিরে আসতে হবে, তাদের সংকট হবে, এইরকম। এর বাইরে আপাতত শর্ট টার্মে আমাদের কোনো সমস্যা দেখছি না। এবারে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করি। দেশের পরিস্থিতিটা হইল, আজকে একাধিক কাগজে রিপোর্ট আছে যে তারেক রহমান দেশে ফিরছেন। আমরা দেখেছি আগেও, মানে এখন উনি ঠিক কবে ফিরবেন আমরা তো জানি না, তবে এটা তো ফ্যাক্ট যে নির্বাচনের এক ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার দেশে আসার কথাই আছে, এবং আসা উচিত। অনেকে অনেক দিন থেকে বলছেন যে ওনার দেশে আসা উচিত। ইটস আ গুড সাইন, ওনার বহু বছর পর উনি দেশে আসবেন, এবং বাংলাদেশের মতো একটা দেশে আসলে একটা দল পরিচালনার ক্ষেত্রে, মানে এটা কমিউনিকেশনের যুগ, আমরা প্রচুর জানি তিনি প্রচুর জুম মিটিং করেন, বিভিন্ন জেলায়, এমনকি উপজেলা পর্যায়ের মিটিংয়েও তিনি কথা না বললে ভার্চুয়ালি প্রেজেন্ট থাকেন। এভরিথিং ইজ পসিবল নাও ইট ইজ, কিন্তু বাস্তবে প্রেজেন্ট থাকার তো বিকল্প না। সো ওনার আশাটা
মানে খুবই ওয়েলকামিং আমি মনে করি। এবং আমি আরেকটা কারণে ইম্পর্টেন্ট মনে করি, মানে আমরা পছন্দ করি বা না করি, বিএনপি দল হিসেবে নিখুঁত না। এমনকি বিএনপি আগামী নির্বাচনে জিতে যদি ক্ষমতায় যায়, তারা যে দেশটাকে স্বর্গ বানিয়ে ফেলবে তাও মনে করি না। অনিয়ম থাকবে, দুর্নীতি থাকবে, তাদের দলের কর্মীদের নানান রকম অপরাধ থাকবে। বিশ্বাস করে এগুলো কম হবে অনেক, কিন্তু থাকবে। কিন্তু এই যেটা বিএনপির যে পরিস্থিতিতে এখন আছে, এটা আমি শেখ হাসিনার সময়ও বলতাম যে বাংলাদেশে একটা স্বৈরাচারী ব্যবস্থাকে হটানোর মতো শক্তি বিএনপির আছে। সো সেই চেষ্টাটা করার রাষ্ট্রের জন্য দরকার। আর এখনো আমাদের নির্বাচন ব্যবস্থাটা যাতে রেস্টোর্ড হয়ে আমরা গণতান্ত্রিক সিস্টেমে ঢুকতে পারি, সেই সময়েও কিন্তু বিএনপির একটা বড় রোল আছে। কারণ নির্বাচনকে নিয়ে নানা রকম খেলা আর কথা আমরা শুনি, তো সেগুলো যাতে ডেটারেন্ট হিসাবে বিএনপি কাজ করতে পারে, তারেক রহমান সাহেব দেশে থাকলে সেটা খুব ভালোভাবে হবে। আমার মনে হয় ভেরি নাইস ডিসিশন, উনি চলে আসাই ভালো হবে। তার মানে আপনি ধারণা করছেন যে নির্বাচন মানে খুব কাছাকাছি, খুব মানে একদম নিকটবর্তী না হলেও কাছাকাছি তো বটেই। যেমন ধরুন এই বছরের শেষে মানে ফেব্রুয়ারি, আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো, কেউ কেউ ডিবেট করছেন যে জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মিটিংয়ের পর, এখানে খুব স্পষ্টভাবে কিছু নাই। এটা সত্য, কারণ রমজানের আগের সপ্তাহে নির্বাচন নিয়ে মোটামুটি 3টা শর্ত আছে ওখানে। প্রথম বলা হচ্ছে সকল প্রস্তুতি সম্পন্ন হলে, তারপর বলা হচ্ছে সংস্কার এবং বিচার যদি যথেষ্ট অগ্রগতি হয়, তারপর তারপরে 3টা শর্ত। এবং কেউ কেউ বলছেন সরকার একটা ট্রিক করেছে, শেষে বলবে এগুলো হয় নাই। আমি আসলে তা মনে করি না। এটা লিখতে হয়েছে কারণ প্রধান উপদেষ্টা এপ্রিলে যখন নির্বাচনের কথা বলছেন, তিনি সংস্কার এবং বিচারের কথা বলছেন, তিনি হঠাৎ করে তো এটা বলে দিতে পারেন না। সো এইগুলো এক ধরনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমি বিশ্বাস করি যে দুজনের মধ্যে এই ধরনের একটা কমিটমেন্ট হয়েছে। নির্বাচন কেউ কেউ প্রশ্ন তুলছেন যে আসলে দুইজনের মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট কি করে হয়। আচ্ছা, আমি একটা তাহলে পাল্টা প্রশ্ন করি, আমি সরাসরি বলি। জামায়াতে ইসলামী বলছে একটা দলের সাথে এরকম করে জয়েন্ট স্টেটমেন্ট, উনি নিরপেক্ষতা হারিয়েছেন। আমি যদি জামায়াতকে একটা প্রশ্ন করি এরকম, আচ্ছা এই যে প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করার পরিস্থিতি হলো, তিনি 2 দিন মিটিং করলেন দলের সাথে। প্রথম দিন বিএনপি, তারপর জামায়াত, তারপর এনসিপি। এনসিপি একা মিটিং পাওয়ার কোনো যোগ্যতাই নেই, কিন্তু করেছেন উনি, ওনার বায়াস আছে। পরের দিন দুটো গ্রুপে, একটা গ্রুপে গণতন্ত্র মঞ্চ বাম এরা মিলে, আরেকটা গ্রুপে ইসলামিস্ট দলগুলোর সাথে নুরুল হক নূর ছিলেন সম্ভবত। আচ্ছা এখন ধরেন গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্য বা গণসংহতি আন্দোলন বা রাষ্ট্র সংস্কার আন্দোলন বা ওইদিকে গণ অধিকার পরিষদ যদি প্রশ্ন করে, জামায়াতে ইসলামীর সাথে একা বৈঠক করে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন, আমাদের সাথে একা বৈঠক করেন নাই, তাই তো? উনি তো সমানভাবে দেখেন নাই। আমি মনে করি ঠিক হয়েছে জামাতের সাথে একা বৈঠক করা, কারণ রাজনীতিতে সংখ্যা বা সব দলের কতটা কমন অধিকার থাকবে, কিন্তু পলিটিক্যাল স্টেকে কার কতটুকু ওনারশিপ আছে এটা ভ্যারি করে। জামাত একা বৈঠক পেয়েছে কারণ জামাত একটা সংখ্যার শক্তি আছে, বিএনপি চাইতে অনেক কম, কিন্তু অন্য যে দলগুলোর কথা বলবো তার চাইতে অনেক বেশি, সুতরাং তাকে ওই গুরুত্বটা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে জামাতকে মানতে হবে, এনসিপিকে মানতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যে সিস্টেম আছে তাতে বিএনপি আসলে একমাত্র ফোর্স। এভাবে বলার জন্য কেন বলছি, এনসিপিকে সরিয়ে রাখি, তার নির্বাচনী ব্যবস্থা এসে কি করতে পারে না পারে কখনোই আমরা কিছু দেখিনি, মাত্র অল্প কিছু দিনের দলটা। কিন্তু জামায়াতের কথা তো আমরা জানি, বাংলাদেশে শেখ হাসিনা মানে আওয়ামী লীগের অবর্তমানে সেকেন্ড রাজনৈতিক দল, কিন্তু এই রাজনৈতিক দলের সাথে বিএনপির অকল্পনীয় পরিমাণ পার্থক্য আছে। সুতরাং এমন কোনো কেউ আর নেই যে তার সাথেও সেরকম ডিল করতে হবে। আচ্ছা জাহিদ, মানে এখন একটা মিলিয়ন ডলারের প্রশ্ন, সেটা হচ্ছে যে তর্কের খাতিরে যদি সব ঠিকঠাক থাকে, নির্বাচন যদি এই সামনে মানে ফেব্রুয়ারিতেই বা হয়, এখানে মানে আওয়ামী লীগের ভূমিকাটা কি হবে? আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তো তার মার্কায় নির্বাচন করতে পারছে না, এটা হলো এক। আমি মনে করি আওয়ামী লীগের যদি দল ঠিক থাকতো, তার মার্কা থাকতো, আওয়ামী লীগের ইলেকশন করার মতো খুব বেশি মানুষ পাওয়া যেত বলে আমার মনে হয় না। কারণ কে প্রার্থী হতে আসবে? প্রায় সবাই বাইরে, মানে মাঝারি পর্যায়ের নেতা ওরাও বাইরে। সে এসে দেশে মামলা ফেস করবে, ওদের গার্ডস আছে বলে মনে হয় না, জেলে যাবে, তার সে যে পরিমাণ চুরি করেছে সে থেকেই যেত। এখন যেটা হয়েছে, আওয়ামী লীগের কিছু নেতা যারা দেশে আছে এবং যাদের খুব বেশি স্টিগমাটাইজড না, তারা বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করবেন বিভিন্ন দলে ফর দ্য টাইম বিং। তারা যেটা চিরস্থায়ীভাবে গেলেন, আমি ধারণা করি এনসিপি চেষ্টা করবে, শুধু আওয়ামী লীগ না, বিএনপিরও যারা মনোনয়ন পাবে না তাদের একটা অংশকে তারা ফেরানোর চেষ্টা করতে পারে। আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয়, জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করার একটা চেষ্টা হবে বলে আমি প্রেডিক্ট করি। এনসিপি এবং জামায়াত পেছনে থেকে এটা চেষ্টা করবে। যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না হয় তাহলে একটা অংশ জাতীয় পার্টিতেও যাবে,
গিয়ে তারা নির্বাচনটা করার চেষ্টা করবেন, আর ভোটাররা সাধারণ সম্ভবত লোকাল হিসাব নিকাশে এবার ভোট দেবেন, যেহেতু তাদের দল রাষ্ট্র ক্ষমতার জন্য ফাইট করছে না। এরকম একটা পরিস্থিতি হতে পারে। ওয়েল, নির্বাচন কমিশন একটা কথা বলে রাখা ভালো, আওয়ামী লীগের লোকজন তারা তাদের যেসব স্ট্রং জায়গা আছে সেখানে নির্বাচনে কেওস করার চেষ্টা করবেন, এটা ফর শিওর। না, কেওস কি শুধু কি জন্য, মানে কেওস নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আবার অনেকে তো বলেন যে অনেকেই স্বতন্ত্র দাঁড়াবেন। আমার মনে হয় না খুব বেশি স্বতন্ত্র দাঁড়াবেন। স্বতন্ত্র চাইতে বিভিন্ন দলে চলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে আমার মনে হয়। মানে তারা চেষ্টা করবেন ভেড়াতে, অন্তত এনসিপি চেষ্টা করতে পারে যদি, এমনকি বিএনপির একজন নেতাও বলেছেন যে যদি স্টিগমাটাইজ না হয়, খুব অপরাধী না হয় কেউ, তাকেও আওয়ামী লীগের তাকেও বিএনপিতে নেওয়ার চেষ্টা চিন্তা তারা করতে পারেন। ওয়েল, নির্বাচন কমিশন বলছে তারা প্রস্তুত, সরকারের সিগন্যাল পেলেই তারা তারিখ ঘোষণা করবেন বা শিডিউল সেটা ঘোষণা করবেন। তো এই পরিস্থিতি আমরা কি এটা বলতে পারি যে দেশটা এখন নির্বাচনমুখী হয়ে আছে? দেশটা নির্বাচনমুখী হয়ে আছে, দেশের কিছু মানুষ নির্বাচন বিমুখী এখনো আছে। আমি সেটা থাকবে, সবসময় থাকে। হ্যাঁ, থাকবে। 71-এও ছিল, 70-এর নির্বাচনে ছিল, জি। আর এবার সেই সংখ্যাটা আরো অত বেশি না। যেমন নির্বাচন কমিশনের প্রস্তুত থাকা উচিত, কারণ হচ্ছে বাংলাদেশে তো ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা ছিল। প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে নেক্সট জুনের মধ্যে হবে। সো নির্বাচন কমিশনের ডিসেম্বরের প্রস্তুতি দরকার ছিল, এবং ওনারা বারবার বলেছেন ওনারা ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুত আছেন, সেই উদ্দেশ্যে তারা আগাচ্ছেন। এটা দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, কিন্তু আমি মনে করি এই যে নির্বাচন হয়ে গেলে যাদের ক্ষমতা কমে যাবে, ইনফর্মাল ক্ষমতা, ধরুন আগামী নির্বাচন হলো, সেখানে যদি বিএনপি ক্ষমতায় আসে, দেশের মানে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ বিএনপির হাতে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে কিছু দল, কিছু ব্যক্তির হাতে অনেক ক্ষমতা আছে, তারা বাইরে থেকে সেই পাওয়ারগুলো প্র্যাকটিস করতে পারেন। তারা নির্বাচন খুব সহজে হোক সম্ভবত সেটা চাইবেন না। কিন্তু দেশের অর্থনৈতিক পরিস্থিতি তো মোটেই শুভকর নয়। একদম। এই পরিস্থিতি সামাল দেওয়া কি অত সহজ হবে? আমি মনে করি না। আমি প্রথম থেকে একটা কথা বলতাম যে সরকারের ক্ষমতায় থাকা বা এক্সটেন্ড করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে অর্থনীতি। মানে এরকম, প্রথম কথা হচ্ছে সরকার ভালো চলছে না, কিন্তু ওনারা যদি ভালো চালাতেন, সবকিছু যদি স্মুথলি চলতো, তারপরও অর্থনীতি ভালো চলতো না। মানে যে কোনো অর্থনীতির বেসিক যিনি জানেন তিনি জানেন এটা, যে অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ জিনিস যেটা অর্থনীতিকে ধ্বংস করে সেটা হচ্ছে আনসার্টেনিটি, অনিশ্চয়তা। আর সবকিছু সুন্দর আছে, ধরুন বাংলাদেশে করাপশন চলে গেল, বাংলাদেশ আইন শৃঙ্খলা অসাধারণ হচ্ছে, সবকিছু সিস্টেম্যাটিক, উনি জাদু দেখিয়ে দিলেন, তারপরে ইনভেস্টমেন্ট হতো না। কারণ যিনি ইনভেস্ট করেন তিনি যদি মনে করেন আমি স্বর্গেও আছি, উনি জানেন আমি স্বর্গে বেশি দিন নাই। আফটার 5 months or 10 months or 1 year আমি একটা পলিটিক্যাল সরকারের অধীনে যাব, আমার রুলস অফ দ্য গেম, আমি যেই ব্যবসা যেভাবে করবো সেটা ওই সরকারের রুলস অফ দ্য গেমে হবে, ওইটাই হবে সাস্টেইনেবল সরকার। সো আমি এখন ইনভেস্ট করবো না, এই ঘটে। কিন্তু এই সরকার মানে ভুলগুলো মানে মানে কোথায়? আপনি কি বললেন যেটা যে সরকার পারত, মানে করা ভালো, আরো ভালো সরকার চালাতে পারতো, কেন পারলো না? কেন পারলো না, আমি এটা সরকার, মানে আমি প্রধান উপদেষ্টা সম্পর্কে একটা কথা সবসময় বলেছি, বা সরকার এখন অ্যাজ এ হোল উপদেষ্টা পরিষদ নিয়ে বলবো। মানে আমরা যখন সরকারকে আমাদের কনস্টিটিউশনে কি বলি, শাসন বিভাগ, আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন, এটা মানে একটা সরকারকে প্রশাসক হতে হয়। তো আপনি কি প্রশাসক হয়েছেন? হন নাই তো। একটা প্রশাসককে প্রয়োজনে লজিক্যাল গ্রাউন্ডে, লেজিটিমেট গ্রাউন্ডে বল প্রয়োগ করতে হয়। কখনো কখনো যদি এমন হয় যে কেউ একজন এমন করছে যেটা আমি মনে করি কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমি স্টেপ নেব, আমাকে স্টেপ নিতে হবে টাফ। লাস্ট খেয়াল করুন, জনাব জিএম কাদেরের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙতে চলে যাওয়া হলো, শেষ পর্যন্ত সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছে, কিন্তু অনেক কিছু তো হয়ে গেছে সেখানে। বিভিন্ন জায়গায় মব তৈরি করে আপনি এখনো যে কোনো কিছু করতে পারেন, আপনাকে তো স্টেপ নিতে হবে। বিশেষ করে রাইটিস্ট লোকজন বহু কিছু ঘটিয়েছে না, এবং কারো বিরুদ্ধে ইনস্ট্যান্ট অ্যাকশন দূরে থাকুক, পরবর্তীতে যে অ্যাকশন নেবেন সেটাও হয়নি, অথচ মিডিয়ার সামনে আস্ফালন করেছেন তারা। তো এই ঘটনাগুলো যখন দেখি তখন মনে হয় আসলে সরকার আইদার পারছেন না, আমরা চেষ্টা করতে দেখলেও খুশি হতাম, অথবা চেষ্টা করছেন না, অথবা তাদের কোনো ক্যালকুলেশনে তারা এই লোকগুলোকে ছাড় দিচ্ছেন, কিছু একটা তো বটেই। এরকম ঘটনা আছে। এর বাইরে অর্থনীতিতে ওনারা অনেক ভালো কিছু করেছেন তা না, কারাপশন হচ্ছে। ধরুন আমি একটা উদাহরণ দিই, বিএনপির লোকজন চাঁদাবাজি করে, এই ধরনের কথা বলা হয়, এবং বিএনপির লোকজন যে অনেকে চাঁদাবাজিতে জড়িত হয়েছে এটা বিএনপি স্বীকার করে, তার প্রমাণ হলো তারা পরিষ্কার করছেন।
তো আচ্ছা, এদেরকে যে চাঁদাবাজির জন্য বহিষ্কার করা হচ্ছে, কোনো আইনি ব্যবস্থা দেখেছি আমরা? কিছুদিন আগে বিভিন্ন জায়গায় মারাত্মক অপরাধ যারা করছে, খুন, যখন বিএনপি স্টেটমেন্টে উল্লেখ করে দিচ্ছে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হোক, হয়নি। তো এখন এসব বলে তো হবে না। এবং এখন তো শুধু পুলিশ না, আপনি পুলিশ বলে পার পাবেন না, মিলিটারি তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তো সরকার কি এই জায়গাগুলোতে কঠোর হতে পেরেছে? ঘুষ কি কমেছে সরকারি অফিসগুলোতে? উত্তর হচ্ছে একেবারেই না, কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। আমি আমাদের পরিচিত লোকজনের কাছে যারা আমদানি রপ্তানির সাথে জড়িত, তারা অনেকেই বন্দরের কাস্টমসের অভিযোগ করছেন যে ঘুষ আরো বেড়েছে। তো তাহলে সরকার এগুলো তো করতে পারত। আমি প্রায় বলি, মানে করিডোর দেবো না, বন্দর বিদেশিকে দেবো, তার চাইতে এই সরকার পারত কতগুলো বেঞ্চমার্ক তৈরি করতে। যেমন করাপশন কিন্তু ওই সময়টা এতটা কমে গিয়েছিল, তখন আমাদের সুবিধা হতো, আমরা পরের সরকারকে ধরতাম যে দেখো এই সরকারটা তো পেরেছিল, তুমি পারো না কেন? ওই সময় কিন্তু এটা হয়েছিল। যেটা যেটা ভালো করেছে সেটা কিন্তু আমরা বলবো, সেটা আমরা বলবো, কিন্তু যেটা যেটা হয় নাই, কিন্তু এরকম আরো অনেকগুলো জায়গায় ভালো বেঞ্চমার্ক হতে পারতো। যেমন ভারতের ব্যাপারে সরকারের স্ট্যান্ড, ডক্টর ইউনূসের স্ট্যান্ডকে আমি পছন্দ করি। ভবিষ্যতে কোনো সরকার যদি ভারতের সাথে হাসিনা টাইপের কিছু করতে যায়, আমরা কিন্তু বলবো না, আমরা এটা মানি না। ওই যে দেখো ওই সরকার কিন্তু এটা করেছিল। ব্যাংকে খাতে এক ধরনের সুশাসনের চেষ্টা গভর্নরের হাত দিয়ে, এবং উনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছেন। ভবিষ্যতে কোনো গভর্নর যদি এরকম হয়, আওয়ামী লীগের সময় যেসব গভর্নর ছিল তাদের মতো করে যদি সরকারের কথায় চলে, আমরা কিন্তু এই রেফারেন্স। তো এরকম আরো অনেক কিছু সরকার করতে পারতো, পারেনি। সেটা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।